ডাচ স্বর্ণযুগের শিল্পীদের বিখ্যাত সব চিত্রকর্ম রয়েছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহশালায়। আর এইসব চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে নেদারল্যান্ডসে। এই আয়োজনে উঠে এসেছে 17 শতকের ডাচ জীবন বাস্তবতা। স্বাগত রাত 9টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমান মিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ৭১ বীরত্বের স্বীকৃতিতে বঞ্চিত বেসামরিক মুক্তিযোদ্ধারা, বৈষম্য দূর করার পক্ষে মন্ত্রী। আগামী মাসে কমছে জ্বালানি তেলের দাম, ভেজাল তেল বিক্রি বন্ধে অভিযান 3 মাস। চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, কাল ভারতের বিপক্ষে শিরোপা লড়াই। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে কমছে জ্বালানি তেলের দাম। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। 1971 সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের পরও খেতাবের ক্ষেত্রে সাধারণ ও রাজনৈতিক মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিষয়টি বিবেচনায় নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। অধিবেশনের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের যারা অংশ নিয়েছিলেন তারা বীরত্বের পুরস্কার পাননি, কারণ ওই পুরস্কার কমিটি ছিল সামরিক বাহিনীর। ফলে সাধারণ মুক্তিযোদ্ধারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মুক্তিযোদ্ধাদের সমাধি সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান আ.ক.ম মোজাম্মেল হক। উনি যদি আবার পুনরায় উল্লেখ, সেনাবাহিনীর সদস্যরাই তখন শুধু গ্যালান্টারি অ্যাওয়ার্ড কমিটি থাকায় ওনারা দিয়েছে, যেখানে রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক কর্মী যারা মুক্তিযোদ্ধা ছিল, অর্থাৎ সিভিলিয়ান মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে পাকিস্তানের কোনো রাজনৈতিক দল বা দেশটির কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে না। সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে কাউন্সিল নিয়ে এক প্রস্তুতি সভায় একথা বলেন সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, যারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নেয় তাদের আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসে না। তবে বন্ধু প্রতিম বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। কাউন্সিল সফল করতে দেশবাসীর সহযোগিতা চান নাসিম। বৈঠকের শুরুতেই সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানানো হয়। যারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, নিয়মিতভাবে হস্তক্ষেপ করে, ৭১ ঘাতকের ব্যাপারে প্রকাশ্যে যারা কথা বলেছে পার্লামেন্টে, বারবার তারা হয়তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে, সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করে নাই, কোনোদিনও করবে না ইনশাল্লাহ। গুলশানে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সহযোগী সালাউদ্দিন কামরানকে 6 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার অভিযানের ঘটনায় পুলিশের করা মামলায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান। টঙ্গী স্টেশন রোড থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ জানায়, কল্যাণপুরে নিহত জঙ্গি আবু হাকিম নাইমের ঘনিষ্ঠ ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে কামরান। এছাড়া নিহত জঙ্গি তামিম চৌধুরী সহ নিউ জেএমবির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন তিনি। কল্যাণপুরে গ্রেপ্তার আরেক জঙ্গি রাকিবুল হাসান রিগানের কাছে প্রশিক্ষণ নিয়েছেন কামরান। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারী মামলার অভিযোগপত্র গ্রহণ করে তার মালামাল জব্দের নির্দেশও দেন। একই মামলায় 21 টিভির সাবেক প্রতিবেদক মাহাথির ফারুকীকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্য 2 আসামি 21 টিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম কারাগারে এবং সাবেক প্রতিবেদক কনক সারওয়ার জামিনে আছেন। মামলার এজাহারে বলা হয়েছে, 2015 সালের 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্য ছিল রাষ্ট্রদ্রোহের শামিল। তা সরাসরি সম্প্রচার করে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামও রাষ্ট্রদ্রোহ করেছেন। গত 31 আগস্ট আদালতে এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
রাজধানীতে বিএনপি নেতা হান্নান শাহর 4টি জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। আগামীকাল গাজীপুরে আরও 3 দফা জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। বিএনপির বর্ষীয় নেতা আসম হান্নান শাহর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মহাখালী ডিওএইচএস জামে মসজিদে। অংশ নেন তার প্রতিবেশী স্বজনসহ দলের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকও জানাজায় অংশ নেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় চিফ হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শরিক হন। বিভিন্ন দলের পক্ষ থেকে ফুল দিয়ে জানানো হয় বিদায়ী শ্রদ্ধা। এ সময় গণতন্ত্রের সংকটকালীন সময়ে তার ভূমিকার প্রশংসা করেন রাজনীতিকরা। অন 11-এর সময় রাজনীতিতে যে একটি অসৎ চক্র আসছিল, সেই সময় তিনি সাহসিকতার সহিত যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। সত্যবাদী, সাহসী, ধর্মের মানুষ ছিলেন, আল্লাহকে বেশ নিশ্চিত। এরকম সাহসী মানুষের দরকার সবসময় থাকবে, এখন আরো বেশি ছিল। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন হান্নান শাহর ছোট ছেলে। ওনার চলাফেরা যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমরা পরিবারের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করবো আপনারা যেন ওনাকে ক্ষমা করে দেন। তৃতীয় নামাজের জানাজার জন্য মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে দলীয়ভাবে শেষ শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। বাংলাদেশ যখন গণতন্ত্রের সংকটে পড়েছিল 1/11 সেই অবৈধ সরকারের পরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন তিনি এই ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয় মহাখালী গাউসুল আজম মসজিদে। মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিবেদন ফিরছি কিছুক্ষণ পরে। রাত 9:14 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দ্বিতীয় ধাপে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অক্টোবর নাগাদ এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভেজাল বিক্রি প্রতিরোধে সারা দেশের পেট্রোল পাম্পে আগামী 3 মাস অভিযান চলবে বলেও জানান তিনি। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে প্রথম ধাপে জ্বালানি তেলের দাম কমায় সরকার। অক্টেন ও পেট্রোল প্রতি লিটার 10 টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটার 3 টাকা করে কমানো হয়। বিশ্ববাজারে তেলের দাম কম থাকায় কয়েক ধাপে দাম কমানোর কথা জানিয়েছিল সরকার। এবার দ্বিতীয় ধাপে দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মাসেই আসতে পারে এই ঘোষণা। কয়েক ধাপে দাম কমাবো তেলের দাম। তো আমরা এখন চিন্তা ভাবনা করছি যে দ্বিতীয় ধাপের সময় চলে আসছে, আগামী মাসের নাগাদ আমরা চিন্তা ভাবনা করছি। প্রথমবার তেলের দাম কমলেও কমেনি পরিবহন ভাড়া। এবার পরিবহন মালিকদের ভাড়া কমানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। ভাড়া যেন সেই পরিমাণের অন্তত অ্যাডজাস্ট করে তারা। আমরা তেলের দামের অ্যাডজাস্টমেন্টে যাব, কিন্তু যেটার জন্য সাধারণ মানুষ যেটার জন্য সুফল বহন করবে সেটা কিন্তু হচ্ছে না। এদিকে ভেজাল তেল বিক্রি রোধে 3 মাসের বিশেষ অভিযানে নেমেছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়। আগামী 3 মাসের মধ্যে অন্তত আমি চাচ্ছি যত ডিলারশিপ আছে যেগুলো ভেজালের মধ্যে সাথে জড়িত তাদেরকে বাতিল করে দেওয়া হবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে খেলাধুলার খবর, চলে যাব জহির ভুইয়ার কাছে। জহির, কি জানাচ্ছেন? ধন্যবাদ মিতা। অনূর্ধ্ব 18 হকিতে বেশ বড় একটা জয় পেয়েছে বাংলাদেশ সেমিতে। কাল ফাইনাল, তাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যেই ভারতকে গ্রুপ পর্বে বাংলাদেশ একবার হারিয়েছে। জানিয়ে দিচ্ছি সে খবরটি, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য 3 বছর পর দলে মোশাররফ রুবেল, খেলতে পারেন নাসির। বিপিএল এর শীর্ষ 2 দলের লড়াইয়ে জেতেনি কেউ। আবাহনীর শেখ জামাল ম্যাচ 3-3 গোলে ড্র। 9:23 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বেক্সিমকো অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে বাংলাদেশ সেমিতে চাইনিজ তাইপেকে 6-1 গোলে হারিয়েছে লাল সবুজরা। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ নাইম। কাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কেক কেটে ফাইনালে ওঠার আনন্দ ভাগাভাগি করেছে বাংলাদেশ। 6-1 গোলে চাইনিজ তাইপেকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে লাল সবুজরা। তাইপের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ম্যাচের শুরুতেই লিড পায়। 3 মিনিটে স্কোর করেন আশরাফুল ইসলাম।
এরপরই স্বাগতিকদের ওপর চড়াও হয় তাইপে, তবে গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। খেলার ধারার বিপরীতে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল। স্কোরশিটে নাম লেখান রাজু আহমেদ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চাইনিজ তাইপে। এরপরই ছন্দে ফেরে স্বাগতিক দল। পেনাল্টি থেকে স্কোর লাইন ৩-১ বানিয়ে দেন আশরাফুল ইসলাম। মিনিট 4 পর পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুলের গোলে ম্যাচ থেকে ছিটকে যায় চাইনিজ তাইপে। শেষ 10 মিনিটে আরো 2 গোল করে বড় জয়ের পাশাপাশি প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। ফাইনালে অজেয় বাংলাদেশের সামনে ভারত। গ্রুপ পর্বে তাদের বিপক্ষে জয় পেয়েছিল রোমান আশরাফুলরা। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওডিআইয়ের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে একটাই পরিবর্তন, পেসার রুবেল হোসেনের জায়গায় ডাক পেলেন মোশাররফ হোসেন রুবেল। জাতীয় লিগে খেলতে থাকা রুবেল নির্বাচকদের ফোন পেয়ে বৃহস্পতিবারই অনুশীলনে যোগ দেন। আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হার। একদিন আগেও কেউ ভাবেনি হারের ব্যবচ্ছেদে বেরিয়ে আসে ব্যাটসম্যানদের ব্যর্থতা। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিমূলক ম্যাচে মাশরাফির দলের হারে কিছুটা অবাক ম্যানেজমেন্টও। আমার তো মনে হয় আয়ারল্যান্ডের সাথে হারবে। যদি আমরা এইসব টিমের সাথে 200 রান করতে না পারি, মানে করতে যান হিমশিম খাই। ইনফ্যাক্ট যদি সৈকত না থাকলে তো 160-160ই বুক হয়ে যায়। আফগানদের বিপক্ষে শেষ ওডিআইতে স্পিনে আস্থা রাখছে দল। বাদ পড়েছেন পেসার রুবেল। ইনজুরি থেকে ফিরে ছন্দ খুঁজে পাননি এই ফাস্ট বোলার। 2 ওডিআইতে খরুচে বোলিংয়ে নিয়েছেন 1 উইকেট। রুবেলের দুর্ভাগ্যে কপাল খুলেছে মোশাররফ রুবেলের। জাতীয় লিগ খেলতে বগুড়ায় ছিলেন বাঁহাতি এই স্পিনার। নির্বাচকদের ফোনে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে অনুশীলন করেছেন। আজকে শুধু প্র্যাকটিসে আমার ব্যাটিং বোলিং স্কিল নিয়ে ওইটা নিয়ে কথা হয়েছে, যে কীভাবে কী করবো বা এই জিনিসগুলি। তো কোচ বলছে আমার সাথে বসবে আর কি 1-to-1, যে কীভাবে ম্যাচ প্ল্যানিং বা আমার রোলটা কী হবে। 3 বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই দলে থাকলেও খেলা হয়নি। সর্বশেষ জাতীয় দলে জার্সি চাপিয়েছেন 8 বছর আগে। এতদিন ওয়েট করার পরে সুযোগ পেয়েছি, রেগুলার পারফর্ম করে এসেছি। ন্যাশনাল টিমে ঢোকার জন্য অনেক হার্ড ইনসোল ট্রাই করেছি। তো ফাইনালি চান্স এসেছে, আমি তো ট্রাই করবো যেন রেগুলার হতে পারি। ঐচ্ছিক অনুশীলনে মুশফিক, নাসির, ইমরুল, শফিউল্লাহ নিজেদের ঝালিয়েছেন। শেষ ওডিআইতে দেখা যেতে পারে নাসিরকে। অলরাউন্ডারকে জায়গা দিতে সরে যেতে হতে পারে তাইজুল ইসলামকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। বয়সে তরুণ স্কোয়াডের উপর আস্থা রাখছেন ইংল্যান্ড ওডিআই অধিনায়ক জশ বাটলার। ভিন্ন কন্ডিশনে নিজেদের শক্তির উপর আত্মবিশ্বাস রাখছে ইংল্যান্ড। শুক্রবার রাত 8টায় ঢাকায় নামবে বাটলারের দল। অস্থিতিশীল পৃথিবীর পরিস্থিতি ছাড় দেয়নি ক্রীড়াঙ্গনকে। সেই অস্থিরতার রেশ কাটিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ভিন্ন কন্ডিশনে সাফল্যের জন্য ভিন্ন কিছু নয়, নিজেদের ধাঁচের ক্রিকেটেই আস্থা রাখতে চায় ইংল্যান্ড। বাংলাদেশের চেষ্টা থাকবে নিজস্ব স্টাইলে কাজ করার। শেষ 18 মাস ধারাবাহিকভাবে আমরা ভালো ক্রিকেট খেলেছি, সেটা ধরে রাখার চেষ্টা করব। তবে কন্ডিশন অনুযায়ী হয়তো ভিন্ন কিছু চেষ্টা করতে হতে পারে। আমাদের স্কোয়াডটা বয়সে তরুণ, তবে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে তাদের অভিজ্ঞ ও সচেতন বলা যেতে পারে। দ্বিতীয় ওডিআইতে আফগানিস্তানের কাছে স্বাগতিকদের হার নজর এড়ায়নি ইংল্যান্ড অধিনায়কের। তবে উপমহাদেশের ভিন্ন কন্ডিশনে স্বাগতিকদের হালকাভাবে নিতে চান না থ্রি লায়ন্স কিপার। এটা ওদের জন্য কঠিন একটা দিন ছিল, তবে সাম্প্রতিক সময়ে দল হিসেবে ওরা খুব ভালো করেছে। ঘরের মাঠে ওদের সামলানো খুব সহজ হবে না। সফর শুরুর শেষ মুহূর্তেও বাদ যায়নি ওয়েন মর্গ্যান ইস্যু। তবে মর্গ্যানের সিদ্ধান্ত দলের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বিশ্বাস বাটলারের। আমি মর্গানের চেয়ে আলাদা, আমি ওর মতো হতে পারবো না। ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে হিসেব করলে আমরা অনেকটা একই রকম ভাবি। সহ অধিনায়ক হিসেবে ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সিদ্ধান্তগুলো যতটা সম্ভব ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করব। ইসিবির দেয়া নিরাপত্তা প্রতিবেদনে আস্থা রাখছেন বাটলার। ক্রিকেটের জনপ্রিয়তায় সব সমস্যা পেছনে পড়ে যাবে, এমনটাই প্রত্যাশা থ্রি লায়ন্স কিপারের। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারালো ঢাকা বাহিনী।
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে। এতে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিরতির আগে গুরুত্বপূর্ণ সময়ে এমেকা ডার্লিংটনের সুযোগ নষ্ট, কাউন্টার অ্যাটাকও কাজে লাগাতে পারেননি জুয়েল রানা। এ যেন পুরো ম্যাচের প্রতিচ্ছবি। উত্তেজনার সব রসদই থাকলো বড় ম্যাচে। ৪২ মিনিটে সমন্বিত আক্রমণ থেকে দারুণ গোলে শেখ জামালকে এগিয়ে নেন ওয়েটসন। ম্যাচে ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি কোটানের দল। ৩ মিনিট পর আশিকুর রহমান ফাহাদের গোলে সমতায় আকাশী নীলরা। গোলের রেশ কাটতে না কাটতেই লিটাকের গোলে এগিয়ে যায় আবাহনী। বিরতির পরপরই ফাহাদের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় আবাহনী। লাল কার্ডের ধাক্কা গোল করে পুষিয়ে দেন সানডে চিজোবা। 2 গোলে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি ল্যান্ডিং, ডার্লিংটন, ওয়েটসনের আক্রমণ ভাগ। ৫৬ মিনিটে ল্যান্ডিং আর ৭২ মিনিটে ওয়েটসনের দ্বিতীয় গোলে সমতায় ফেরে শেখ জামাল। জয় পেলেই শীর্ষে উঠে যেত আবাহনী। সুযোগ হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে তারা। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল বর্তমান চ্যাম্পিয়নরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছে সেগুলোতে। চট্টগ্রামে ধর্মঘটে যাওয়া কন্টেইনারবাহী গাড়ির চালক ও মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ধর্মঘটের সমর্থনে শনিবার ও রোববার থেকে চট্টগ্রামে পণ্য ও যাত্রীবহী যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আরও 2টি সংগঠন। এই অবস্থায় দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে ভয়াবহ সংকটের আশঙ্কা করছে ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। চট্টগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে ধর্মঘটকারীদের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার দুপুর 2টায়। শুরুতে তারা জানান, মহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে সরকার যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে তা বলবৎ থাকলে কন্টেইনার পরিবহন সম্ভব নয়। সংকট সমাধানে ৪ অক্টোবর রাজধানীতে বৈঠক আহ্বান করা হয়েছে জানিয়ে সে পর্যন্ত ধর্মঘট স্থগিতের জন্য আহ্বান জানায় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু কোনো বিধিনিষেধ মানতে রাজি হননি মালিক শ্রমিকরা। মহাসড়কে গাড়িতে ৩৩ টনের বেশি পণ্য পরিবহনে সরকারের নিষেধাজ্ঞা ও ওজন স্কেলে হয়রানির প্রতিবাদে চতুর্থ দিনের মতো ধর্মঘট করছে চালক মালিকরা। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে এবং চলবে। সিদ্ধান্ত আমরা আপনারা যেভাবে বলেছেন সেভাবে যদি হয় তাহলে তো আমরা জানিয়ে দেব, আর যদি এর ব্যতিক্রম কিছু হয় সেটাও আমরা আপনাদের জানিয়ে দেব। বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা। এ সময় ধর্মঘটের সমর্থনে বৃহত্তর চট্টগ্রামে শনিবার থেকে সকল ধরনের পণ্যবাহী এবং রোববার থেকে যাত্রীবাহী যানবাহন বন্ধের ঘোষণা দেয় 2টি সংগঠন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেইনার আটকা পড়েছে। অন্যদিকে বেসরকারি কন্টেইনার ডিপোগুলো বলছে নতুন কোনো কন্টেইনার রাখার সুযোগ নেই সেখানেও। আর একদিন যদি এই ধর্মঘট বা কর্মবিরতি কন্টিনিউ করে তাহলে আমরা এরপর থেকে আর পণ্য রপ্তানিকারকদের ফ্যাক্টরি থেকে আমাদের আইসিডিতে রিসিভ করতে পারবো না। ধর্মঘট প্রত্যাহার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাত ৯টায় বাংলাদেশের একটা বিরতি। ফিরে এসে আরো থাকছে। পাকিস্তানের ভেতরে কমান্ডো অভিযানের দাবি ভারতের, 2 সেনা নিহতের কথা স্বীকার ইসলামাবাদের। রাত ৯:৪১ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। শুরুতেই আপনাদের মতামত। তেলের দাম কমছে, জ্বালানি তেলের দাম, সে বিষয়ে আজ জানতে চেয়েছিলাম জাহিদ। আমাদের দর্শকদের মধ্যে রিয়াজ বলছেন, তেলের দাম বাড়ালে গাড়ির ভাড়াও বেড়ে যায়, কিন্তু তেলের দাম কমলে গাড়ির ভাড়া কমে না। তেলের দাম কমানোর সাথে সাথে গাড়ি ভাড়াও কমানোর দাবি জানাচ্ছেন তিনি। আর ফাহমি বলছেন, সরকার জ্বালানি তেলের দাম কমাবে ভালো, কিন্তু বিদ্যুৎ ও গ্যাসের দাম যেন না বাড়ায়। সেদিকে অবশ্যই নজর রাখা দরকার। তুহিন বলছে এটা সরকারের একটি ভালো পদক্ষেপ, তবে এটার বাস্তবায়ন চাই। অর্থাৎ বাস্তবায়ন বলতে তিনি নিশ্চয়ই বোঝাচ্ছেন যে অন্যান্য বিষয়গুলি। মাহমুদ বলছে তেলের দাম কমাবে, তাই সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু ব্যবসায়ীরা যেন ভেজাল তেল বিক্রি না করে। জাহিদ রাসেল বলছেন, শুধু দাম কমালে হবে না, ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার বিষয়টিও ঠিক করতে হবে। নোমানো একটি পরামর্শ দিয়েছেন।
তেলের দাম কমানো যাতে আন্তর্জাতিক বাজারের মূল্যমানের সাথে সঙ্গতিপূর্ণ হয় সেটাও নিশ্চিত করতে হবে। জহির বলছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ অনেক বেশি, কিন্তু সেই তুলনায় চাহিদা কমে গেছে, সে কারণে দাম কমছে কারণ বলছেন। আর ইকরাম বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় উৎপাদক দেশগুলো সমস্যায় পড়লেও বাংলাদেশের মতো আমদানিকারকেরা স্বস্তিতেই আছেন। মিতা, আরো কিছু এসএমএস আছে, কিন্তু আমাদের খবর আছে বেশ কয়েকটা, সেগুলোতে চলে যেতে হবে। খবরে চলে যাবে। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের সঙ্গে বিদেশি কোনো নাগরিক জড়িত থাকলে সংশ্লিষ্ট দেশটির বিরুদ্ধেও মামলা করতে পারবেন ক্ষতিগ্রস্ত মার্কিনিরা। এমন বিধান রেখে পাশ হওয়া জাস্টা আইনের বিরুদ্ধে মত দিয়েছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই আইনের ফলে বিভিন্ন দেশের উপর অন্যায় চাপ দেওয়ার সুযোগ বাড়বে যুক্তরাষ্ট্রের। জাস্টা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো প্রথমবারের মতো উপেক্ষা করে বুধবার কংগ্রেসে পাশ হয় জাস্টিস এগেইনস্ট স্পন্সর অফ টেরোরিজম অ্যাক্ট বা জাস্টা। এর ফলে 9/11-এর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো বিদেশি নাগরিক সন্ত্রাসী হামলা চালালে ওই ব্যক্তির দেশের বিরুদ্ধেও মামলা করা যাবে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভূ রাজনীতিতে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র চাইলেই এই আইনের ব্যবহার করে দুর্বল রাষ্ট্রকে চাপে ফেলতে পারে। জাস্টা পুরো বিশ্বের জন্য একটি খারাপ দৃষ্টান্ত বলে মনে করছেন তারা। এই আইনটি সার্বজনীন হয়নি, এটি একপক্ষীয় হয়েছে। একটা দিকের স্বার্থের জন্য সারা বিশ্বের স্বার্থ আমার মনে হয় যে প্রভাবিত হয়, এরকম কাজটাকে সমর্থন করা যায় না। এই আইনের ফলে বিভিন্ন রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সব রাষ্ট্র বুঝতে পারছে যে তাদের সার্বভৌমত্ব একটা হুমকির মুখে। সুতরাং আজ না হোক কাল পরশু দেখবেন আস্তে আস্তে সব রাষ্ট্রই এই আইনের বিরুদ্ধে সোচ্চার হবে। জাস্টার কারণে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অভিযান চালানোর দাবি করেছে ভারত। বুধবার মধ্যরাতে এই অভিযানে পাকিস্তানের 2 সেনা সহ অন্তত 35 জন জঙ্গি নিহত হওয়ারও দাবি করেছে দেশটি। তবে 2 সেনা হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তান বলছে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে কোনো অভিযান চালায়নি। সার্জিক্যাল স্ট্রাইক নাম দিয়ে বুধবার মধ্যরাতে জম্মু আজাদ কাশ্মীরে অভিযান চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তারা বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কেএল, লিপা ও ভিমবার এলাকায় 7টি জঙ্গি আস্তানা লক্ষ্য করে দ্রুতগতির অভিযান পরিচালিত হয়। নিয়ন্ত্রণ রেখা থেকে পাকিস্তানের 2 কিলোমিটার ভেতর পর্যন্ত হেলিকপ্টার নিয়ে অভিযান চালায় প্যারা কমান্ডোরা। রাত 2:30টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত চলে 2 পক্ষের গোলাগুলি। এতে 35 জঙ্গির পাশাপাশি নিহত হন পাকিস্তানের 2 সেনা সদস্য। সন্ত্রাস বিরোধী এ অভিযানে সন্ত্রাসী ও তাদের সমর্থনকারীদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতেই এ হামলা। এটা অব্যাহত রাখার পরিকল্পনা আমাদের নেই। তবে যে কোনো আকস্মিক ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। অবশ্য নিজেদের ভূখণ্ডে ভারতীয় সেনা অভিযানের কথা অস্বীকার করেছে পাকিস্তান। সার্জিক্যাল স্ট্রাইকসের নামে ভারত বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করে এর নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। তারা পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ রেখার সেনা অবস্থানে হামলা চালিয়েছে। নিজেদের জনগণ ও গণমাধ্যমকে তুষ্ট করতে ভারত বেশ কদিন ধরে এটি নিয়ে কথা বলছিল। তবে আল্লাহর ইচ্ছায় বুধবারের ঘটনার যথাযথ জবাব দেব আমরা। এ মাসের শুরুতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলায় 18 সেনা নিহত হওয়ার পর থেকেই 2 দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসলামাবাদের মদদেই ওই হামলা হয় বলে অভিযোগ দিল্লির। কাজী আশিক রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিতা, আমরা এই যে ভারত পাকিস্তানের যে টেনশন দেখছি, এটা জুলাই থেকেই শুরু হয়েছে। আমরা দেখলাম যে জুলাই ওয়ানি নামে একজন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট, সে মারা যাওয়ার পর থেকে নানান ধরনের আন্দোলন হচ্ছে এবং সর্বশেষ 18 সেপ্টেম্বর যখন 18 জন সেনা মারা গেল 4 জন জঙ্গির হামলায়, তারপরে এটা আরও বেশি স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর 18 সদস্য মারা যাওয়ার পরে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে
ভারত সবসময় দাবি করে আসছে যে পাকিস্তানের ভূমি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, এবং আজকেও যে অভিযান চালানো হয়েছে এর আগে ভারত যেটা দাবি করেছে, রণবীর সিং যেটা বলছিলেন যে তারা পাকিস্তানকে সুনির্দিষ্টভাবে বলেছেন যে কোথায় কোথায় তাদের তথ্য অনুযায়ী এই সন্ত্রাসীরা আছে, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সেটার কোনো ব্যবস্থা নেয়নি, ফলেই ভারতীয় বাহিনীকে যেতে হয়েছে। এবং একইভাবে কিন্তু জাহিদ আপনি খেয়াল করবেন, আমরা প্রতিবেদনে দেখছিলাম যেখানে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে স্বীকার করা হচ্ছে না। তারা বলছেন যে 2 জন সেনা সদস্য নিহত হয়েছেন, তবে আবার কমান্ডো অভিযান যে ভারতের পক্ষ থেকে চালানো হয়েছে সেটি আবার অস্বীকার করছেন তারা। আবার একইভাবে ভারতে পাকিস্তানের কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীকে আমরা দেখতে পেয়েছি, তিনি বলছেন যে তারা আশা করছেন যে খুব শিগগিরই ভারতের এই হামলার কড়া জবাব দিবেন তারা, সেই প্রস্তুতি তাদের মধ্যে আছে, তাদের সেনাবাহিনী বা তাদের অস্ত্রগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য নয়। ফলে এক ধরনের কিন্তু জাহিদ আপনি যেটা বলছেন যে টেনশন চলছিল, এই ধরনের কথাতে কিন্তু বিষয়গুলো আরো উস্কে যায় এবং এটি খুব কম সময়ের মধ্যে স্তীমিত হওয়ার কোনো লক্ষণ অন্তত দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় যে যেহেতু দুটো দেশই পারমাণবিক বোমা আছে, ফলে সারা বিশ্ব এটার দিকে দৃষ্টি রাখে যেন কখনোই তারা কোনো ধরনের এমন কাজে জড়িয়ে না যায়। তো কিন্তু সন্ত্রাসী কাজ যে হচ্ছে সেগুলি নিয়ে পাকিস্তানের দিক থেকে যেই মানে দায়িত্ববোধের পরিচয় সেটা অনেক কম দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আঞ্চলিক, যেহেতু আপনি জানেন যে পাকিস্তানে কিন্তু বলা যায় যে বিশ্বের একটা বড় ক্রিকেট শক্তি, কিন্তু সেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় না অনেক দিন থেকে, এবং সেটার পেছনেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এগুলি নিয়ে যথেষ্ট 2009-এর যে অ্যাটাকটা হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর, সেটার পর প্রায় 7 বছর পার হয়ে গেছে, কিন্তু ক্রিকেট কিন্তু ফেরেনি পাকিস্তানে, এবং ফেরানোর জন্য যে কূটনৈতিক স্টেপ নেওয়া দরকার সেরকম কিছু কিন্তু করে দেখাতে পারেনি পাকিস্তান। তার আগে তো এই আস্থাটা দেখাতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায় সেই আস্থার জায়গাটি কিন্তু পাকিস্তানে পাচ্ছে না বলে মনে হয়। দিন শেষে ক্ষতিটা কিন্তু তাদের ক্রিকেটেরই হচ্ছে। পরের খবরে চলে যায়। সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলা বন্ধ না হলে শান্তি আলোচনা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। টেলিফোনে বিষয়টি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি জানান, হামলা চলতে থাকায় সিরিয়ার শান্তি আলোচনা থামিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সিরিয়ায় অস্ত্রবিরতির মেয়াদ বাড়াতে ব্যর্থ হয় দুই পরাশক্তি। সমঝোতার আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই আলেপ্পোয় বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া ও সিরিয়ার সেনাবাহিনী। পর্যবেক্ষকরা বলছেন, 5 বছরে সিরিয়া গৃহযুদ্ধে এটাই সবচেয়ে জোরালো অভিযান। ডাচ স্বর্ণযুগের শিল্পীদের আঁকা বিখ্যাত সব শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে নেদারল্যান্ডসের একটি জাদুঘরে। মাস্টারপিস এসব চিত্রকর্ম ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহশালায় ছিল। প্রদর্শনীতে স্থান পেয়েছে 17 শতকের বিখ্যাত শিল্পীদের 22টি মাস্টারপিস। নেদারল্যান্ডের হেগে মরিস সুইস মিউজিয়ামে শুরু হয়েছে অ্যাট হোম ইন হল্যান্ড নামের প্রদর্শনীর। দ্বিতীয় রানী এলিজাবেথের রয়্যাল ট্রাস্টের সংগ্রহে থাকা প্রায় বিখ্যাত 22টি মাস্টারপিস চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এখানে আমাদের সংগ্রহে 300-এরও বেশি ডাচ চিত্রকর্ম ছিল। সেখান থেকে বাছাই করে এগুলো নির্বাচন করা হয়েছে। চিত্রকর্মগুলোতে 17 শতকের প্রতিদিনের জীবনের ধারণ উঠে এসেছে। আমার পেছনে রয়েছে জোহাসেন ভারমিরের আঁকা চিত্রকর্ম। প্রত্যেক ছবি আকর্ষণ করছে এখানে আসা দর্শনার্থীদের। ভারমিরের ছবিতে নারীটির চেহারা সরাসরি দেখা না গেলেও সামনের আয়নায় ঠিকই দেখা যাচ্ছে, আর চোখে সে তার পিয়ানো শিক্ষকের দিকে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টিতে আছে অস্বস্তির ছাপ। মেয়েটা যে পিয়ানো বাজাচ্ছে ওটার নাম ভার্জিনাল। সতীত্বের প্রতীক ধরা হয় ওই বাদ্যযন্ত্রটাকে। অন্যতম বিখ্যাত শিল্পী জ্যাস্টিনের চিত্রকর্ম আছে এখানে। তার এ ভিলেজ রেবেল ও এ ওমেন অ্যাট হার টয়লেট নামের চিত্রকর্ম আছে প্রদর্শনীতে। শিল্পীদের চিত্রকর্মে ধনী থেকে কৃষক সব ধরনের মানুষের ছবি আছে। এছাড়াও প্রদর্শনীতে আছে জেরেড ডুর আঁকা দ্য ইয়াং মাদার নামের শিল্পকর্মটি। 29 সেপ্টেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনীটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করব ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কানাডা সফরের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।